দর্শক, কালের কণ্ঠে স্বাস্থ্য বিষয়ক আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইকলাস রহমান। আমাদের সাথে আজকে যিনি যুক্ত রয়েছেন তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ম্যাক্সিলোফেশিয়াল সার্জন সহকারী অধ্যাপক নীতিশ কৃষ্ণ দাস। দাদা, কেমন আছেন? ভালো আছি। আমাকে অনেক স্বাগতম জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে অ্যাট ফার্স্ট টাইম আপনি এসেছেন। আমাদের ডাক্তার আছেন অনুষ্ঠানে, মূলত স্বাস্থ্য বিষয়ক আলাপনে ডাক্তার আছেন, আমাদের সাথে ডাক্তার আছেন। দাদা, আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে অনেকে আসলে দাঁতের সমস্যা ভোগেন এবং এই সমস্যা থেকে কি কি ধরনের সমস্যা হতে পারে? একটু বলে রাখি যে আসলে আপনি জানেন যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি থাকে সেদিকে মানুষের মনোযোগ কম থাকে। তো যেহেতু দাঁতের সংখ্যাটা অনেক বেশি 32, সঙ্গতের কারণে একটু যত্নটা কম হয়। কিন্তু দাঁত এত গুরুত্বপূর্ণ একটা অংশ যে আপনি যদি এটাকে ঠিকমতো যত্ন না নেন তাহলে আমাদের অনেক ধরনের রোগ হতে পারে। যেমন ধরেন দাঁতের আমাদের মুখের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের হৃৎপিণ্ডে সমস্যা করতে পারে এবং সেখান থেকে আমাদের স্ট্রোক হতে পারে। কারণ এই ওরাল ব্যাকটেরিয়াগুলো আমাদের হৃৎপিণ্ডের অনেক যে হৃৎনালী যেগুলো আছে সেগুলোকে ব্লক করে দিতে পারে। এখান থেকে ডায়াবেটিস বাড়তে পারে। কিভাবে? ধরেন এই জীবাণুগুলো আমাদের মারি রোগ তৈরি করে। মারি রোগ ডায়াবেটিস বাড়ায়, আবার ডায়াবেটিস মারি রোগ বাড়ায়। এখান থেকে আমাদের শ্বাসনালীর সমস্যা হতে পারে, কারণ এই জীবাণুগুলোই আমাদের শ্বাসনালীতে গিয়ে আমাদের শ্বাসনালীর প্রদাহ তৈরি করতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের শরীরে যে কোনো জায়গায় ইনফেকশন করতে পারে। এমনকি যদি কারো ওরাল হাইজিন ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক প্রেগনেন্ট মহিলা যারা তাদের কিন্তু প্রিম্যাচিউর বার্থ হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। এবং জানেন যে এই দাঁতের সমস্যা থেকে এখন ভয়াবহ একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের মুখের কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে, যেটা খুব মরণঘাতী এবং যে সংখ্যাটা অনেক বেশি বাংলাদেশে। সো এটা কিন্তু খুব ছোট ব্যাপার না। আসলে ওরাল ক্যাভিটি হচ্ছে আমাদের পুরো শরীরের গেটওয়ে। সো এটার যত্ন না করলে কিন্তু আপনার সব ধরনের রোগ এখান থেকে হতে পারে। আমরা ছোটবেলায় পড়তাম যে কি যেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন। হারানোর পরে আসলে আমরা বুঝি যে কি জিনিস। হয়তো বা এখন দাঁত আছে আমরা বুঝতে পারি না। যারা দাঁতের ব্যথা বা সমস্যায় ভোগেন আমরা তাদেরকে দেখেছি মাথা দেওয়ালের সাথে টাকায়, যে এমন অবস্থা দাঁড়ায়। আসলে দাঁত ব্রাশ করা, আমরা ছোটবেলায় দেখেছি যে দাঁত যত ব্রাশ করবো মনে হয় দাঁতে পোকা হবে না। এই 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 প্রথাটা সম্পর্কে যদি একটু আমাদের বলতেন যে আসলে দাঁত বেশি ব্রাশ করলেই কি দাঁতে আসলে পোকা হয় না বা দাঁতের সমস্যার সৃষ্টি হয় না? না, আপনি বেশি বা কম না, বিষয়টা হচ্ছে আপনাকে সঠিক সময়ে সঠিক ভার সঠিক নিয়মে করতে হবে। আপনাকে সঠিক সময় মানে কি? আপনি সকালবেলা খাবার পরে করবেন, রাতে শোবার আগে করবেন। সঠিক বার মানে হচ্ছে যে আপনার 2 বার করতে হবে এবং সঠিক নিয়মে করতে হবে। যেমন আপনি অনেকেই দেখবেন তারা দাঁত ব্রাশ করে এরকম আগে পিছিয়ে, এরকম না, উপরে নিচে করতে হবে, নাহলে ঠিক মতো পরিষ্কার হবে না। সো আপনাকে ঠিক নিয়মে আপনাকে ব্রাশ করতে হবে এবং ডেফিনেটলি ভালো পেস্ট ইউজ করতে হবে। আদারওয়াইজ তো আপনার দাঁতের যত্ন ঠিকমতো হবে না। কিন্তু শুধুমাত্র ব্রাশ করলেই কি হবে? নো, এক ব্রাশেই কিন্তু আপনার পুরো মুখ পরিষ্কার হবে না, কারণ 2 দাঁতের মাঝখানে অনেক ফাঁকা থাকে যেখানে খাবার জমে থাকে। সো আপনি যদি ফ্লস ইউজ না করেন তাহলে কিন্তু সেটা ক্লিন হবে না। আপনি ভাবছেন ক্লিন, কিন্তু আসলে ক্লিন হচ্ছে না। তাতেও কি পুরোটা হয়ে যাবে? নো, আপনাকে মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে। সো এই যে মাউথ ওয়াশ ব্যবহার করা, তারপর ফ্লস ইউজ করা এবং ঠিকভাবে ঠিক সময়ে ব্রাশ করা, এইগুলো হচ্ছে একসাথে হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ আপনার ওরাল হাইজিন মেনটেন করার জন্য। কিন্তু এর বাইরেও আপনার কিন্তু নিয়মিত প্রচুর পানি খেতে হবে, কারণ মুখের লালা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। লালা কমালে কিন্তু আমাদের মুখের যে যত্নটা সে ঠিকমতো হয় না। সো এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। আমরা অনেক সময় দেখি যে অনেকে পেস্ট বা এই যে আর্টিফিশিয়াল আমরা যেসব ব্যবহার করি বা কেমিক্যাল দিয়ে তৈরি, এসব ব্যবহার না করে আমরা দেখেছি, এমনও লোক দেখেছি 80 বছর 90 বছর পার হয়ে গেছে, তারা নিমের মেসওয়াক ব্যবহার করছেন, আশফলের ডাল যেটা, সেটি দিয়ে, মানে বিভিন্ন প্রাকৃতিক উপায় যেগুলো দিয়ে, এগুলো দিয়ে মেসওয়াক করছেন, তাদের দাঁতে কিন্তু কোনো ধরনের রোগই হচ্ছে না। মানে এটার ব্যাখ্যা যদি একটু। এটা পুরোনো দিনের কথা ছিল। তখন খাদ্যাভ্যাস, যে খাবারটা ওনারা খেতেন এবং যেভাবে ওনারা জীবন যাপন করতেন, তাতে মনে হতো যে ওই মেসোয়াক দিয়ে বোধহয় হয়ে যেত। কিন্তু এখন ওরকম না। এখন আমরা যে ধরনের খাবার খাই, অনেকগুলো খাবার খুব স্টিকি খাবার, লেগে থাকে, এগুলোতে ফাইবার কম। তো সেগুলোর ক্ষেত্রে আপনার যত্নটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। শুধু মেসোয়াক করলে আপনার দাঁতগুলো পরিষ্কার লাগবে, কিন্তু একটু আগে যেটা বললাম, 2 দাঁতের মাঝখানে যে খাবার জমেছে সেটা কিন্তু ঠিকমতো পরিষ্কার হবে না। আর খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আগে মানুষদের দাঁতে যে প্রবলেমটা হতো সেটা তো সে বুঝতেই পারছো না, কারণ হচ্ছে তারা তো ঠিকমতো ডেন্টিস্টে যেত না।
সো যেখানে গেলে আপনার প্রবলেমটা ডায়াগনোসিস হবে সেখানে তো আপনি যাচ্ছেন না। কিন্তু এখন কি হয়েছে, মানুষ যেহেতু খুব সচেতন, সেই কারণে তার ডক্টর কাছে যাচ্ছে, তখন বুঝতে পারছে যে আসলে তাদের সমস্যাটা কোথায় হচ্ছে। আমি আরেকটু বিষয় জানতে চাই ভাইয়া, যে দাঁতে যে সমস্যা, এটা বোঝার উপায়টা কি? যে আমার দাঁতে প্রাথমিকভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে, এটা বোঝার উপায়? এটা বোঝার উপায়, সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনার নিজেকে দেখতে হবে। আপনি যখন ব্রাশ করবেন বা মেসওয়াক করবেন, তখন আপনি রেগুলার একটু দাঁতগুলো দেখবেন, দাঁতের কোথাও ডিসকালার হলো কিনা, কোথাও গর্ত হয়ে গেল কিনা, অথবা মাইটা সরে গেল কিনা, এটাকে নিজে দেখতে হবে। কারণ শুরুতেই তো লক্ষণ প্রকাশিত হয় না। এরপর যখন গর্তটা অনেক বেশি হয়ে যায়, তখন আপনার পেইন হয়, তখন আপনার শিরশির হয়, তখন আপনার মাড়ির সমস্যা হয়, মাড়ি দিয়ে রক্ত বের হয়। শুরুতেই হয় না। শুরুতে বোঝার জন্য নিজেকে দেখতে হবে। এবং খুব ভালো হয় যদি আপনি রেগুলার ডেন্টিস্টের কাছে গিয়ে কমপক্ষে দাঁতগুলো একটু ওয়াশ করেন, তাহলে সে ডেন্টিস্ট ওয়াশ করতে গিয়ে, স্ক্যালিং করতে গিয়ে সে মোটামুটি ইনিশিয়াল কোনো প্রবলেম থাকলে তখন বলতে পারবে। আচ্ছা, এই যে দাঁতের শুরুতে শিরশির করে বা কোনো কিছু খেতে গেলে প্রথমে ধরে, এইটা এই প্রাথমিক পর্যায়ে যখন এটা হয়, এটা থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ, প্রথমত বুঝতে হবে শিরশির কেন করে আসলে। কারণ হলো আমাদের দাঁতগুলোর উপরে একটা লেয়ার থাকে, এনামেল বলা হয়। তো এখন এই এনামেল যদি কোনো কারণে ক্ষয় হয়ে যায়, তাহলে শিরশির করে। এবং ক্ষয় হওয়ার অনেকগুলো কারণ, কিন্তু প্রধান একটা কারণ হচ্ছে আমাদের ব্রাশিং টেকনিক। আমরা এই যে আগে পিছে করি, উপর নিচে না করে আগে পিছিয়ে করলে কিন্তু আপনার দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যাবে। তো মাড়ি ক্ষয় হয়ে গেলে সেখানে এনামেল ক্ষয় হয়ে যাবে। আর এটা নিচে ডেন্টিন থাকে, যেটা খুব সেন্সিটিভ লেয়ার, এর ফলে শিরশির করে। এবং আরেকটা অন্যতম কারণ এখন, সেটা হচ্ছে আমরা বলি যে পিইউডি, পেপটিক আলসার ডিজিজ, মানে গ্যাস্ট্রিক যেটাকে বলা হয়। আচ্ছা আচ্ছা। তো এর ফলে আমাদের যে গ্যাস্ট্রিক কন্টেন্ট, যেটা পাকস্থলী কন্টেন্ট যেটা আছে, সেটা তো অ্যাসিড, সেই অ্যাসিডটা আমাদের দাঁতের উপরের অংশটা ক্ষয় করে ফেলে এবং এর ফলে শিরশির হয়। সো কী কারণে হচ্ছে সেটা দেখতে হবে, যে কারণে হচ্ছে সেটা আগে দূর করতে হবে। এরপর যদি ক্ষয় হয়ে যায়, সেখানে ফিলিং করা যায়, সেখানে ফ্লোরাইড পেস্ট ইউজ করা যেতে পারে যাতে শিরশিরটা না করে। আর শুরুতে আমরা দেখি দাঁতের ক্ষয় হয় যখন, তখন আসলে যদি চিকিৎসাটা না নেওয়া হয়, ওইটা থেকে কি হতে পারে? দাঁতের ক্ষয় শুরুতে হলে তো অত বেশি পেইন হয় না, শিরশির করে, তখন ফিলিং করে দিলে হয়ে গেল। কিন্তু যদি আপনি এটা ট্রিটমেন্ট না করেন, তখন ক্ষয়টা বাড়তে থাকে। বাড়তে থাকলে কি হবে, প্রথমে এই নিচে থেকে ডেন্টিন, তারপর থেকে পাল্প, মজ্জা যেটাকে বলা হয়। মজ্জায় তো অনেক সেন্সিটিভ নার্ভ থাকে, এর ফলে সিভিয়ার পেইন হয়। এবং যখন পেইন হয়, তখন আবার অনেক বড় ধরনের ট্রিটমেন্ট করতে হয়, যেটাকে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট বলা হয়। মানে তখন আবার ওই দাঁতের শিরা, যে শিরা ট্রিটমেন্ট করতে হবে, তখন আবার শুধু ফিলিং করলে হবে না। তাহলে আগে যেটা করলে ফিলিং হয়ে যেত, সেটা কিন্তু এখন আবার আপনাকে রুট ক্যানাল করতে হচ্ছে। আপনি সেটাও না করেন, দাঁতটা আস্তে আস্তে ভেঙে যাবে, তখন তো আপনি রাখতেই পারবেন না, আপনাকে দাঁত হারাতে হবে। আমরা দেখেছি যে অনেকে আসলে খাবার খেতে গেলে মাড়ির মধ্যে মাংস থেকে যায়, পরে অনেকে খাবার খেতে পারেন না, বা দাঁতে একটা দাঁতে সমস্যা হয়েছে, আরেকটা দাঁতে আমরা দেখছি একই সাথে জায়গায় পাশাপাশি আরেকটা দাঁতেও সমস্যা হচ্ছে। এটা কেন হয় এবং এর থেকে নিরাময়ের উপায় কি? হ্যাঁ, প্রথম যখন একটা দাঁতে ক্যারিজ হয় বা ক্ষয় হয়ে যায়, তখন তো ওখানে খাবার জমে। তো যখন খাবার জমে, কোনো একটা গর্তে যখন খাবার জমে, সেই খাবার তো সহজে বের হবে না। আপনি যদি ঠিকমতো পরিষ্কার না করেন, ফিলিং না করেন, তখন ওই খাবারটাই কি হয়, পাশের দাঁতের জন্য আবার ক্যারিজ তৈরি করে। কারণ ক্যারিজ বা যে ক্ষয় যেটা বলি, এটা তৈরি কিন্তু অন্যতম ব্যাপার হচ্ছে খাবার জমে, সেই খাবারটা অ্যাসিড তৈরি করে, যে অ্যাসিডটা পাশের দাঁতকেও তখন ক্ষয় করে ফেলে। সো এটা একটা মানে প্রক্রিয়া শুরু হয়, তখন একটা ক্ষয় থেকে অন্য ক্ষয় এভাবে শুরু হয়। অতএব কোনো দাঁতে যদি এরকম গর্ত হয়, তাহলে আমাদের শুরুতেই কিন্তু আমাদেরকে ফিলিং করে নিতে হবে। এবং একটু আগে যে বললাম, ফ্লস ইউজ করতে হবে, শুধুমাত্র ব্রাশিং করলে হবে না। আমি আরেকটি বিষয় জানতে চাই, অতিরিক্ত চিনি বা জাঙ্ক ফুড খাওয়ার কারণে দাঁতে কী ধরনের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে? চিনি হচ্ছে মানে আমাদের দাঁতে যে সমস্যা যেটা আছে, এটা একদম মূল কারণ। কারণ হলো এই যে ক্যারিজ তৈরি হয়, ক্ষয় তৈরি হয়, এটা আমাদের মুখে অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে। তো সে যদি এই চিনি না পায়, এই সুগার না পায়, তাহলে তো সে সেই সুগারটাকে মেটাবলাইজ করে অ্যাসিড তৈরি করতে পারবে না। তো এর ফলে কী হবে, ক্যারিজটার হবে না। এখন আমাদের মুখের লালা চেষ্টা করে বারবার ওয়াশ আউট করে সেগুলোকে দূর করার জন্য, কিন্তু আপনি যদি বারবার চিনি খেতেই থাকেন, তাহলে তো ওই চিনি থেকে ব্যাকটেরিয়া কী করবে, নতুন নতুন অ্যাসিড তৈরি করবে। আর অ্যাসিড তো ক্ষয়জাতক না, এটা দাঁতের সাথে লেগে তখন দাঁতে ক্ষয় তৈরি করবে। সেই জন্য আমাদেরকে এই চিনির ব্যাপারে আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে। এর বাইরেও আমরা জানি যে অনেক বেশি চিনি খেলে তো আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো ডায়াবেটিস যখন হয়, তখন মুখের সমস্যা তো এমনিই বেড়ে যাবে।
মুখের গামের মাড়ির সমস্যা বেড়ে যাবে, দাঁতের সমস্যা বেড়ে যাবে। সো এটা একটা ভিসিয়াস সাইকেলের মতো। এই জন্য চিনি কিন্তু একদম প্রধান কারণ আমাদের একটা দাঁতের রোগ হওয়ার জন্য। আমি আরেকটা প্রশ্নে যেতে চাই, ধূমপান বা তামাকজাত পণ্যের কারণে দাঁত ও মাড়িতে কি কি সমস্যা দেখা দিতে পারে, আর এদের জন্য কি টিপস রয়েছে? যারা ধূমপান করে এরা দাঁতকে কিভাবে মানে সুস্থ রাখবে? হ্যাঁ, আমরা বলি যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে দাঁতের সমস্যা খুব কম হয়। এর অর্থ হচ্ছে এই যে ধূমপান করলে সমস্যাটা একসাথে অনেক বেশি হয়, অর্থাৎ ইনিশিয়াল সমস্যা ক্যারিজ একটু কম হয়, কিন্তু একসাথে অনেক বেশি। এটা মানে হলো ধূমপান করার ফলে আমাদের যে দাঁতের চারপাশে যে মাড়ি থাকে সেটা রক্তনালীগুলো ব্লক হয়ে যায়। এর ফলে মাড়িগুলো দেখতে কালচে লাগে, এবং যেহেতু ওখানে রক্তনালী কমে যায়, রক্তের পরিমাণ কমে যায়, সে কারণে কোনো ইনফেকশন হলে কিন্তু সেটা কিন্তু খুব সহজে সারবে না। কারণ ইনফেকশন হওয়ার জন্য কিন্তু আমাদের রক্তটা খুবই বেশি দরকার। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ধূমপানের ফলে কিন্তু আমাদের দেশে যে ক্যান্সার হয়, যেটা ভয়ের ব্যাপার, তার শতকরা 90 থেকে 95% কারণ হচ্ছে ধূমপান। সো ধূমপানের ফলে এই এত বড় একটা সমস্যা হতে পারে, মুখের ক্যান্সার হতে পারে। সো এটা একটা ভয়ের ব্যাপার তৈরি হয়। এখন যারা ধূমপান করেন প্রথমে চেষ্টা করবেন ধূমপান যেন না করতে হয়, কিন্তু যদি করেই ফেলেন চেষ্টা করবেন বারবার কুলি করার জন্য, যাতে এটার এফেক্টটা কমে যায়। আর নাম্বার 2 হচ্ছে যেটা ধূমপায়ী যারা তাদের জন্য কিন্তু আলাদা এক ধরনের পেস্ট পাওয়া যায়, স্মোকার্স পেস্ট বলা হয়, আপনারা সেটা ইউজ করতে পারেন। তবে চেষ্টা করবেন যেন ধূমপান বর্জন করা যায়। নিকোটিন যারা ব্যবহার করে, যারা পান খায়, এদের জন্য আসলে কি টিপস রয়েছে? তাদের তো নিকোটিন ডিপেন্ডেন্স ডেভেলপ করে, এবং একই প্রবলেম হয়, আমাদের রক্তনালীও ব্লক করে ফেলে, এবং এখান থেকে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে, যেটা আমাদের খুবই খুবই ক্ষতিকর ব্যাপার। তো চেষ্টা করতে হবে এখান থেকে বন্ধ হওয়ার জন্য, ডিপেন্ডেন্সি কমানোর জন্য। এবার আমরা একটু শিশুদের দিকে যেতে চাই। শিশুদের দাঁতের সমস্যা বড়দের তুলনায় কিভাবে ভিন্ন, এবং অভিভাবকদের এ বিষয়ে কি ধরনের সচেতনতা করা যেতে পারে? শিশুদের ক্ষেত্রে মেইন ব্যাপার হচ্ছে যে তাদের তো কগনিটিভ পাওয়ার কম থাকে, নিজের ভালো নিজে বোঝার যে সক্ষমতা সেটা তো অনেক কম থাকে। তো যে জন্য শিশুদের সমস্যা যদি হয় তাহলে বুঝতে হবে এটার মেইন কারণ কিন্তু হচ্ছে তার বাবা মা তাদের ব্যাপারে সচেতন নয়, সেই কারণে। এবং বাচ্চাদের ক্ষেত্রে একটা খুব কমন প্রবলেম আছে, এটাকে বলা হয় নার্সিং বোতল মাউথ সিনড্রোম। মানে হলো আপনি অনেক বয়স পর্যন্ত বাচ্চাদেরকে আপনি বোতল ফিডিং করাচ্ছেন, কিন্তু বোতল ফিডিং করার সঙ্গে সঙ্গে আপনি তাকে ময়লা কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে আপনার দাঁতগুলো ক্লিন করছেন না, সে সেভাবে ঘুমিয়ে পড়ছে। তো এর ফলে ওখান থেকে তার দাঁতে ক্যারিজ হবে। আর দুধ দাঁতে ক্যারিজ হলে অনেক মা বাবা মনে করে দুধ দাঁতই ফেলেই তো দিতে হবে, কিন্তু না, দুধ দাঁত হলো স্থায়ী দাঁত ওঠার পথপ্রদর্শক। মানে স্থায়ী দাঁতগুলো একটু পরে গিয়ে উঠে, 6 থেকে শুরু হয়, পরে 10, 11, 12, 13। তো আপনি যদি আগেই কোনো কারণে দুধ দাঁত ফেলে দিতে হয়, তাহলে ওটার পরিবর্তে যেটা স্থায়ী দাঁত সে ঠিকমতো উঠতে পারবে না, কারণ মাড়িটা তখন ওখানে ঢেকে যাবে। অতএব যারা মনে করেন যে দুধ দাঁতের গুরুত্ব কম, তারা ভুল। দুধ দাঁত অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যদি কোনো কারণে ছোটোবেলায় বাচ্চাদেরকে দুধ দাঁত ফেলতে হয়, তাহলে তার ছোটোবেলায় যে শক্ত খাবার যেটাকে তার খাওয়ার জন্য জরুরি, সে কিন্তু ঠিকমতো খেতে চাইবে না। যদি দাঁতে গর্ত থাকে, পেইন হয়, তাহলে ঠিকমতো খেতে চাইবে না। এর ফলে তার কিন্তু পুষ্টিজনিত সমস্যা কিন্তু তৈরি হবে। বড়দের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, যেহেতু বড়দের ওরকম কগনিটিভ পাওয়ার থাকে, সে কারণে তারা তো নিজেরাই বুঝতে পারে তাদের সমস্যাগুলো কী। সেই হিসেবে তারা তাদের মতো ট্রিটমেন্ট করতে পারে। ছোটোদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ক্যারিজ বেশি হয়, কিন্তু শিরশির কম। বড়দের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে বড়দের শিরশির বেশি হয়, এবং একই সঙ্গে তাদের মাড়ির সমস্যাগুলো বেশি হয়। আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে তামাক বা গাঁজা যারা সেবন করেন, এদের আসলে দাঁতে ব্যথা খুব কম হয় বা দাঁতের রোগটা কম হয়, এর কোনো ব্যাখ্যা কি আপনার কাছে হ্যাঁ, আছে? ডেফিনেটলি। একটু আগে আমি বলার চেষ্টা করলাম, যারা তামাক খায় অথবা ধূমপান করে তাদের কি হয়, দাঁতের উপরে একটা প্রলেপ তৈরি হয়। তো সেই প্রলেপটা ইনিশিয়ালি একটা প্রোটেক্ট করে ক্যারিজ না হওয়ার জন্য। গাঁজার ক্ষেত্রেও কি এক? হ্যাঁ, গাঁজার ক্ষেত্রেও এক ধরনের কাজ করে। ওই যে কোনো নিকোটিন জাতীয় খাবারই দাঁতের উপর একটা প্রলেপ তৈরি করে। তো এর ফলে তাদের যে এটা একটা প্রোটেক্টিভ আবরণ হিসেবে কাজ করে ইনিশিয়ালি, কিন্তু পরবর্তীতে তো এটা খুবই ঝামেলা করে, যেহেতু রক্তনালীগুলো ব্লক করে দিয়ে
রক্তের সাপ্লাই কমায় দেয়। তাহলে আমরা কি এটা বলতে পারি যে ইনিশিয়ালি প্রাথমিক দিকে আসলে সে কিছুটা স্বস্তি বোধ করে কিন্তু বুঝে না, কিন্তু এটা যখন এফেক্ট করে সেটা কি ভয়াবহ আকার ধারণ করে? ভয়াবহ আকার ধারণ করে, এবং যারা স্মোক করে তারা খুব খুব প্রাউড ফিল করে তাদের দাঁতের সমস্যা আসলে কম, কিন্তু আসলে সমস্যা যখন হয় তখন বড় আকারে হয়। আপনি বলছিলেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা? ডেফিনেটলি। এখান থেকে ধূমপান এবং ধূমপান জাতীয় অভ্যাসের কারণে আমাদের ক্যান্সারের প্রায় 90 থেকে 95 কারণ কিন্তু এটা। সো যারা ধূমপান করেন তাদের ইনিশিয়ালি মনে হতে পারে ওকে ইয়েস আই এম সেফ, কিন্তু আসলে কিন্তু এটা অনেক বড় সমস্যা তৈরি করবে। নীতিশ দাদা, আরেকটু বিষয় জানতে চাই যে কোন দাঁত আসলে আমরা ফেলে দিব আর কোন দাঁত রেখে দিব, কিভাবে বুঝবে? অনেকে আছে গ্রামে যারা থাকেন তারা তো হাতুড়ি ডাক্তার, যেটা গ্রাম্য যে ডাক্তার আছে তাদেরকে দেখানো হয়, তারা বিভিন্ন মেডিসিন দিয়ে দাঁত উঠে ফেলে। এখন কোন দাঁত রাখবে কোন দাঁত ফেলে দেবে কিভাবে বুঝবে? না, প্রথমত দাঁত একবার তৈরি হওয়ার পর তো কোনো দাঁতই ফেলার কথা না, কেবলমাত্র আক্কেল দাঁত ছাড়া। তাও যদি আক্কেল দাঁতগুলো ঠিক পজিশনে না ওঠে তাহলে আপনি ফেলে দিবেন, ঝামেলা করছে, মারে ইনফেকশন হচ্ছে, তখন আপনি ফেলে দেবেন। এর বাইরে তো অন্য কোনো দাঁত ফেলে দেওয়ার কথা না। কিন্তু হ্যাঁ, অনেক সময় দেখা যায় দাঁতে গর্ত হওয়ার কারণে এত বেশি গর্ত হয়ে ভেঙে যায় তখন আর রাখা যায় না, বরং রাখলে সেখানে খাবার জমতে পারে, সেখানে ইনফেকশন হতে পারে, তখন আপনি দাঁতটা ফেলবেন। অন্যথায় তো কোনো দাঁত ফেলার কোনো অপশন নাই। দুধ দাঁত তো ভিন্ন কথা, সেটা তো নির্দিষ্ট সময় পর পড়ে যাওয়ার কথা, সময় অনুসারে না পড়লে তখন আমাদের কাছে আসলে আমরা তখন সেটা ফেলে দিই। কিন্তু এছাড়া কিন্তু কোনো দাঁতই ফেলার কোনো ইনিশিয়ালি দরকার হয় না। এমনকি আক্কেল দাঁত যদি ঠিক পজিশনে ওঠে সেটা ফেলার দরকার হয় না, যদি উল্টো পথে ওঠে তখন আপনাকে ফেলতে হবে। আমি আরেকটু বিষয় জানতে চাই যে কি ধরনের খাবার খেলে দাঁত আসলে ভালো থাকবে এবং দাঁতের সুস্থতা বজায় থাকবে, এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমাদের মুখে যত্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমাদের মুখের লালা, স্যালাইভা। যাদের লালা কম তাদের কিন্তু দাঁতের ক্যারিজ বা অন্যান্য জিনিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাহলে লালা কমে যেতে পারে কিভাবে? যদি কোনো কারণে আপনার নাক বন্ধ থাকে, আপনি যদি ওরালি ব্রেদিং নেন তাহলে কিন্তু লালা কমে গিয়ে আপনার দেখা যাবে ক্যারেজ বেশি হচ্ছে। অতএব আপনাকে যেটা করতে হবে, আপনার নাক যাতে ঠিক থাকে, অর্থাৎ নাকের পথ যেন ঠিক থাকে সে ঠিক রাখতে হবে। দ্বিতীয় বিষয় আসেন খাবারে, যেটা আপনি প্রশ্ন করলেন। আমাদেরকে মানে শরীরের অন্যান্য অর্গানের মতো ওরাল ক্যাভিটিকে আমাদেরকে হাইড্রেটেড রাখতে হবে। মানে এটাকে আমাদের বারবার পানি খেতে হবে যাতে ওরাল ক্যাভিটিটা আমাদের ড্রাই না হয়ে যায়। সো পানি হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আমাদের ওরাল ক্যাভিটি ঠিক রাখার জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যেগুলো চিনি জাতীয় খাবার সেগুলো আমাদেরকে পরিমিত খাবার খেতে হবে, এবং খেলেও সঙ্গে সঙ্গে আমাদেরকে ব্রাশ করে ফেলতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের যেগুলো পুষ্টিকর জাতীয় খাবার যেগুলো আছে, ডিম, দুধ, প্রোটিন, এগুলো খেতে হবে, এবং ফাইবার জাতীয় খাবার আমাদেরকে বেশি খেতে হবে। এইগুলো হচ্ছে আমাদের মূল উপাদান। আমাদের কার্বোহাইড্রেট কম খেতে হবে, সুগার কম খেতে হবে, প্রচুর পানি পান করতে হবে। এগুলো হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি ঠিক রাখার সবচেয়ে বড় উপাদান। আমি আরেকটু বিষয় জানতে চাই যে আমরা শুনি ভেজ আর হচ্ছে নন ভেজ খাবার, এই দুইটার মধ্যে আসলে কোনটা দাঁতের জন্য সব থেকে বেশি উপকারী? যারা আমরা অনেকে দেখি যে মাংস খান না, যে দাঁতকে পরিপাটি রাখার, সুন্দর রাখার জন্য, আবার অনেকে শাকসবজি খাচ্ছেন, আপনার কাছে কোনো পরামর্শ আছে? ভেজ আর নন ভেজের পার্থক্য তো একটা হচ্ছে প্রাণিজ প্রোটিন থাকে যারা নন ভেজ খায়, আর একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। যেটা প্রথম কথা হচ্ছে আপনার দুই ধরনের প্রোটিনই কিন্তু আমাদের শরীরের জন্য দরকার, কোনটা অল্টারনেটিভ না। অতএব যারা ধর্মীয় কারণে খান না, ডিফারেন্ট ইস্যু, কিন্তু পারলে দুটো প্রোটিনই খেতে হবে। অতএব দাঁত আলাদাভাবে আপনাকে ওইভাবে প্রোটেক্ট করবে না যে আপনি নন ভেজ খেলে আপনাকে বেশি প্রোটিন, ওরকম না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি দাঁতের যত্ন নিচ্ছেন কিনা, সেটা হলো ইম্পর্টেন্ট। সো আপনি দুই ধরনের, ধর্মীয় বিধান না থাকে আপনি দুই ধরনের ভেজই খাবেন, কিন্তু আপনাকে দাঁতের যত্ন নিতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং কোনো ডেটা নাই যে যারা ভেজ তাদের দাঁত নন ভেজের তুলনায় খুব ভালো থাকে যদি একই কেয়ার নেওয়া হয়। আচ্ছা, দাঁতের সমস্যা আমরা অনেকে ভাবি যে আমার পরিবার জেনেটিকভাবে আসে, বা অনেকে বলে যে দাঁতের সমস্যাটা আসলে এটা একটা জিনগত সমস্যাও হয় অনেকের, যেমন আমরা চুলের সমস্যাটা দেখে থাকি। তাহলে সেক্ষেত্রে দাঁতের সমস্যায় এমন কোনো সম্ভাবনা থাকে কিনা যে জিনগত? না, এটা বুঝতে হবে। যেমন ধরেন আপনার যদি বাবা মার দাঁতগুলো আঁকাবাঁকা থাকে, আপনার দাঁতগুলো আঁকাবাঁকা হতে পারে। আর দাঁতগুলো আঁকাবাঁকা হলে আপনার ক্যারি যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে, যত্নটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু ক্যারি যেটাকে আমরা বলি ক্ষয় রোগ, সেটা কিন্তু জেনেটিক্যালি না। তার মানে আপনার দাঁতে ক্ষয় হলে আপনি ভাবছেন যে এটার জন্য আপনার
প্যারেন্টস রেসপন্সিবল ওরকম বিষয় না আসলে। ক্যারিজ জেনেটিক না, কিন্তু দাঁতের সাইজ, শেপ বা কাঠামো সেটা জেনেটিক। আপনার চোয়ালের ধরন সেটা জেনেটিক, কিন্তু ক্যারিজ কিন্তু কোনোভাবে জেনেটিক না। এটার জন্য আপনি নিজেই রেসপন্সিবল। তাহলে বোঝা যাচ্ছে কোনো রোগী আসলে জেনেটিকভাবে আসে না, নাকি? না, কোনো রোগ জেনেটিকভাবে আসে সেটা বলছি না আমি, কিন্তু ক্যারিজটা জেনেটিক না আসলে। অনেক রোগী আমাদের জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকে। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যে দাঁত অনেকে ইমপ্লান্ট করেন, নতুন করে দাঁত সংযোজন করেন। সেক্ষেত্রে নতুন দাঁত লাগানোর পদ্ধতি বা খরচটা কেমন, এটা আসলে কেউ বলে না। আমরা অনেক ডাক্তারের সাথে কথা বলেছি। আমি আজকে আপনার মাধ্যমেই, আসলে কালের কণ্ঠের মাধ্যমে, ডাক্তার আছেন অনুষ্ঠানে, জানতে চাই যে দাঁত আসলে নতুন করে লাগাতে গেলে বা দাঁতের যে সাইজ এলোমেলো থাকলে সেটা পরিচর্যা বা সেটা ঠিক করতে আসলে খরচটা কেমন হয় বাংলাদেশের প্রেক্ষাপটে? আমরা যখন কোনো দাঁত থাকে না, আমরা মোট 3 পদ্ধতিতে বাঁধাতে পারি, রেস্টোরেশন করতে পারি। একটাকে বলা হয় যে রিমুভেবল ডেঞ্চার বলা হয়, মানে যেটা যে খুলে পরিষ্কার করা যায়। তো এটা কিন্তু 2 রকমের আছে এবং 2 রকমের খরচ টোটালি ডিফারেন্ট। এই খোলামেলা দাঁতই যেটা একটু চিপ হয়, সেগুলো 1-1.5 টাকা করে এক একটা দাঁতে তৈরি করা যায়। কিন্তু যেটা আরেকটা আছে ফ্লেক্সিবল ডেঞ্চার, সেটা আবার একটু এক্সপেন্সিভ। সেটা 6-7-8,000 টাকার মতো লাগে এক একটা দাঁত বাঁধানোর জন্য। আর একটা পদ্ধতি হচ্ছে ব্রিজ বলা হয়। ব্রিজ মানে হচ্ছে বোঝেন সেতু, মানে 2 পাশে পিলার থাকবে, মাঝখানে স্প্যান থাকবে, তাই না? সো ধরেন আপনার একটা দাঁত নাই, সেটার সামনে দাঁত, পেছনে দাঁত, দুইটার সাপোর্ট নিয়ে মাঝখানে তৈরি করা হয়। সেটার ভালো দিক হচ্ছে ফিক্সড, খারাপ দিক হচ্ছে যে আপনার একটা দাঁত বা 2টা দাঁত বাঁধানোর জন্য পাশের ভালো দাঁতগুলোকে আপনাকে কাটতে হচ্ছে, নষ্ট করতে হচ্ছে। তো এটা অনেক ভ্যারি করে। এটা দেখা যায় যে দাঁতের সংখ্যার উপর ডিপেন্ড করে, আপনি কোন ধরনের ক্রাউন করবেন তার উপরে। যেমন যদি আপনি পোর্সিলেন ভিনারের ক্রাউন করেন, একটু কম খরচ হয়, জিরকোনিয়াম করলে অনেক খরচ হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে ইমপ্ল্যান্ট, যেটা সবচেয়ে অ্যাডভান্স পদ্ধতি। সেখানে এরকম করতে হয় না। যেখানে দাঁত নাই, সেই মাড়ির মধ্যে আমরা একটা স্ক্রুর মতো বসিয়ে দিব। স্ক্রু মানে ভয়াবহ কিছু না, এটা কিন্তু খুবই হেলদি একটা ব্যাপার, মানে টাইটেনিয়াম ইউজ করা হয়, কোনো ইনফেকশন করে না। তো সেটার উপরে তখন আমরা দাঁত বসিয়ে, সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এটার যে পাশের কোনো দাঁতগুলোকে আপনার অ্যাফেক্ট করতে হচ্ছে না। এটা একদম ফিক্সড নর্মাল দাঁতের মতো, মানে বাইরে থেকে কেউ দেখলে বুঝতেই পারবেন এটা কোনো দাঁত। কিন্তু প্রবলেম একটা জায়গায়, সেটা অনেক বেশি এক্সপেন্সিভ। দেখা যায় একটা ইমপ্ল্যান্ট করতে কোথাও 80,000, 1 লাখ, মোর দেন 1 লাখ এরকম লেগে যায় একটা দাঁতের জন্য। এবং সেটা ইমপ্ল্যান্টের কোন ধরনের ইমপ্ল্যান্ট, কোন দেশের ইমপ্ল্যান্ট, তার উপরও কিন্তু এটা ভ্যারি করে। মানে এক কথায় এই 3 ভাবে মোটামুটি আমরা। এটা কি বাংলাদেশে এই প্ল্যান্টগুলো করা হয়? হ্যাঁ, এটা একদমই অ্যাভেলেবেল এখন। আমরা রেগুলার রুটিন ইমপ্ল্যান্ট করে থাকি আমরা। আর দাঁতের উপরে যে ক্যাপ পরানো হয়, এটা খরচ কেমন? এই ক্যাপ যেটা বললাম, এই ক্যাপগুলো 2 ধরনের হয়। একটু আগে বললাম পোর্সিলেন ভিনার ক্রাউন এবং জিরকোনিয়াম ক্রাউন। তো পোর্সিলেন ভিনার ক্রাউনও দেখা যায় কোথাও 8,000, 10,000, 15, 20 এরকম নেয়। জিরকোনিয়ামটাও এরকম প্রায় 20-25 এরকম 1,000 টাকা এরকম লাগে একটা। ডিপেন্ড করে যে কোন ল্যাব থেকে করা হচ্ছে, কে করছে, আবার কোন মানে করা হচ্ছে, তার উপর ডিপেন্ড করে এগুলো খরচ অনেক কম বেশি হয়। আরেকটু বিষয় জানতে চাই যে পেস্টের মধ্যে কি কি উপাদান থাকে? আমরা বিশেষ করে চকবাজার, মগবাজার গেলে একই পেস্ট, আসল নকল আসলে বোঝার কোনো উপায়ই নেই, তৈরি করে বাজারে ছেড়ে দিচ্ছে। এগুলো আসলে দাঁতের কি ক্ষতি করে? আর একটা পেস্টের মধ্যে কি কি উপাদান থাকে যে এই উপাদানগুলো দাঁতের জন্য এই মানে পুরো সারা জীবন মানুষের ওই দাঁত আসলে ব্যবহার করতে পারবে বা কোনো ধরনের কোনো সমস্যা হবে না? দেন পেস্টের মধ্যে তো আমরা আসলে চিন্তা করি, আমরা আসলে পেস্ট দিয়ে কি করতে চাই তার উপর ডিপেন্ড করে। যেমন আমরা চাই যে এমন একটা পেস্ট যেটা আমাদের দাঁতটাকে পরিষ্কার করবে, তাহলে পরিষ্কার করার উপাদান কিছু স্যান্ড বা বালু টাইপের কিছু একটা থাকে। আমরা চাই যে এটা আমাদের দাঁতের ক্যারিজ না হয়ে এটাকে প্রোটেকশন দিবে, তাহলে আমরা ফ্লোরাইড বা এই জাতীয় একটা পদার্থ আমরা এখানে রাখতে পারি। আমরা চাই এটা যেন ফ্লেভারটা ভালো থাকে, মানে গন্ধটা ভালো থাকে, তাহলে সেভাবে আমরা রাখি। আমরা চাই যে শিরশির হলে সেটা যেন পেস্ট ইউজ করলে কমে যায়, তাহলে শিরশির যে কারণে হয় যে জায়গাটা ওপেন হয়ে থাকে সেই জায়গাটা যেন ব্লক করতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনি চকবাজার বা যেসব বললেন, ওইসব জায়গার পেস্টের মেন প্রবলেম হচ্ছে ওরা সাদা করার উপাদানটা অনেক বেশি দেয়। এর ফলে ওইগুলো ইউজ করলে দাঁতগুলো অ্যাপারেন্টলি অনেক বেশি সাদা হয়। কিন্তু অনেক বেশি সাদা করতে গিয়ে দেখা যাবে দাঁতের উপরে যে প্রোটেক্টিভ লেয়ার, যেটা এনামেল, সেটা কিন্তু ক্ষয় করে ফেলছে। তো এটা তো একবার হলে আর হবে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই ফ্লোরাইডের মাত্রা ওরা ঠিকমতো রাখতে পারে না।
যেটা খুবই দরকার, কারণ আপনি যদি বেশি ফ্লোরাইড দেন তাহলে দাঁতগুলো ক্যারিজ কম হবে কিন্তু ভঙ্গুর হয়ে যাবে। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার যে সেন্সিটিভিটি সেগুলো কিন্তু উপাদান ওখানে ঠিকমতো থাকে না। সো এগুলো আসলে কনজিউমার হিসেবে কারোর পক্ষে দেখা খুব মুশকিল। এই জন্যই আমাদেরকে বিএসটিআই যে আমাদেরকে যে প্রোডাক্টগুলো দেয় সেগুলো আমাকে দেখে নিতে হবে যে তারা এটাকে অনুমোদন করছে কিনা। একটা ব্রাশ কতদিন ব্যবহার করা যায়? এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যে ব্রাশের ব্রিসল থাকে সেটা ভার্টিক্যাল থাকতে হবে, সোজা। এটা একটু বাঁকা হলো মানে হচ্ছে আপনাকে এটা ফেলে দিতে হবে। এখন এই বাঁকাটা অনেকের ক্ষেত্রে অনেক দিন সময় লাগে। কেউ 1 মাস ব্যবহার করার পর দেখা যায় বাঁকা হয়ে গেছে, তাকে ওটা ফেলে দিতে হবে। এটা ব্রাশিং টেকনিক উপর ডিপেন্ড করে। কেউ হয়তো 3 মাস ব্যবহার করার পর দেখা যাচ্ছে যে না ব্রিসলগুলো ঠিক আছে, শক্তও হচ্ছে না আবার বাঁকা হচ্ছে না, সে কিন্তু কন্টিনিউ করতে পারবে। সো ডিপেন্ড করে কোন কোয়ালিটির আপনি ব্রাশ ইউজ করছেন, কীভাবে ব্রাশ করছেন, আর আপনার দেখার উপায় হচ্ছে যে ব্রিসলগুলো আপনার বাঁকা হলো কিনা এবং অনেক বেশি হার্ড হয়ে গেল কিনা। আর একটা পেস্ট আমরা কতদিন ব্যবহার করি, মানে একই পেস্ট, একই কোম্পানির পেস্ট কি পরিবর্তন আনা যায় কিনা? পরিবর্তন আনা যায় কি? পরিবর্তন আনতে হবে। কেন বলছি, আমাদের যে পেস্টগুলো ইউজ করি এগুলো তো আমাদের মুখের যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোর বিরুদ্ধে কিন্তু কাজ করে। প্রবলেমটা কি হয়, আপনি যখন একই পেস্ট অনেক দিন ব্যবহার করবেন তখন ওই ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে এটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। মানে ওই ব্যাকটেরিয়াগুলো দমনে কিন্তু আর পেস্ট কোনো কাজে লাগে না, কারণ ওই পেস্টটাকে ব্যাকটেরিয়া চিনে ফেলে, ও আচ্ছা তুমি তো, তোমাকে তো আমি বুঝতে পেরেছি। এই জন্য কী করতে হবে, আপনাকে পেস্টটাকে বারবার চেঞ্জ করতে হবে। এটা কত মাস অন্তর অন্তর? এটা আপনি একটা পেস্ট এখন শেষ করলেন, এরপর ওই পেস্টের পর আপনি অন্য কোম্পানির একটা পেস্ট ইউজ করবেন, এরপর আরেকটা ইউজ করে আপনি হয়তো আবার প্রথমটা ইউজ করলেন। এইভাবে আপনাকে ইউজ করতে হবে। একদম এক্স্যাক্টলি কতদিন অন্তর অন্তর সেটা বলা মুশকিল, কিন্তু পেস্ট ইউজ করাটা মানে চেঞ্জ করাটা জরুরি। আমি আরেকটা ইম্পর্টেন্ট আমার প্রশ্ন আমার মাথায় এসেছে, সেটা হচ্ছে দেশের বাইরে থেকে আমাদের পেস্টগুলো চলে আসে, তা এই পেস্টগুলো আসলে কি আবহাওয়ার উপরে কোনো ভ্যারি করে কিনা? যেমন বাংলাদেশে আবহাওয়া অনুযায়ী এই পেস্টটা আসলে বাংলাদেশের মানুষের জন্য, আবার এই পেস্টটা আবার যারা দেখা যাচ্ছে থাইল্যান্ড, তাদের আবহাওয়া আর এক রকম, ইন্ডিয়া বা এশিয়া মহাদেশের বাইরে থেকে আমরা এই পেস্টগুলো বাইরে থেকে নিয়ে আসি। তা সেক্ষেত্রে এখানে কোনো আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা বা কোনো বাধ্যবাধকতা আছে? প্রথম কথা হচ্ছে পেস্ট যেই প্যাকেটের মধ্যে থাকে সেটা কিন্তু আবহাওয়ার চেঞ্জের কারণে ইনগ্রেডিয়েন্টসে খুব বেশি চেঞ্জ হবে না, এটা ওইভাবেই তৈরি করা হয়ে থাকে। সো আপনি যদি আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে পেস্ট আনেন বাংলাদেশে ইউজ করেন তাতে খুব বেশি কোনো অসুবিধা নেই আসলে। এতে তার ইনগ্রেডিয়েন্টসের কার্যকারিতা তেমন কোনো চেঞ্জ হয় না। এবং এটা বাংলাদেশেও যেগুলো তৈরি করা হয় সেগুলো দেশের বাইরে কিন্তু এখন যাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে একই কথা। ওরকম আবহাওয়ার কারণে পেস্টের ইনগ্রেডিয়েন্টসটা অনেক বেশি চেঞ্জ হবে না। আমি সর্বশেষ এখন আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই যে দাঁত সাদা এবং হলুদ মুক্ত কিভাবে করবে, আসলে এটা করার উপায় কি, কতদিন পর পর করতে হবে? একটা জিনিস আমি একটু বলে রাখি যে যারা একটু কালো আপনারা মাইন্ড করবেন না, যারা একটু কালো তাদের ক্ষেত্রে দাঁতগুলো একটু সাদা বেশি দেখা যায়, যারা একটু বেশি সাদা তাদের হলদিটা মনে হয়। এটা হচ্ছে একটা দাঁতে মানে শরীরের কালার কমপ্লেক্সন অনুসারে দাঁতের কালার কমপ্লেক্সন কিন্তু চেঞ্জ হয়। নাম্বার 2 হচ্ছে উপরে এনামেলটা হচ্ছে সাদা, নিচে ডেন্টিনটা হচ্ছে হলদেটে। তো কারো কারণ যদি এনামেলটা পাতলা হয় তাহলে নিচের ডেন্টিনের কালারটা বের হয়ে যায়, তখন তার দাঁতগুলো বেশি হলদেটে লাগে। 3 নম্বর হচ্ছে যদি উপরের এনামেলটা যদি কোনো কারণে ক্ষয় হয়ে যায় তাহলে ডেন্টিনের কালারটা যেটা বলা হয় হলদেটে কালার সেটা হতে পারে। আরেকটার ব্যাপার হচ্ছে এক্সটার্নাল কজ, যেমন ধরেন আপনি যদি হলদেটে খাবার বেশি খান, স্পাইসি খাবার বেশি খান তাহলে দাঁতের সেটা স্টেইন নেবে, দাঁতগুলো হলদেটে মনে হবে। এবং অনেক সময় অনেক পেশেন্টে দেখবেন দাঁতের উপরের সারফেসটা স্মুথ না, এটা অনেকটা রাফ থাকে। যাদের ক্ষেত্রে রাফ থাকে তার এই কালারটা তত বেশি অ্যাবজর্ব করে, এর ফলে তাদের ক্ষেত্রে দাঁতের কালারটা কিন্তু একটু হলদেটে মনে হয়। তো যেটাই মনে হোক না কেন আপনাকে রেগুলার ব্রাশ করতে হবে আপনার ন্যাচারাল কালারের জন্য। কিন্তু আপনি যদি এর চেয়েও বেশি সাদা করতে চান সেটা উপায় আছে আপনার, আপনি ব্লিচিং করতে পারেন, আপনি কম্পোজিট কোটিং করতে পারেন, লেজার করতে পারেন, এগুলোর ফলে কিন্তু আপনার দাঁতগুলোকে অনেক সাদা করতে পারেন। কিন্তু দাঁত যেভাবে সাদা করেন না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেনটেন করা, যারা সেলিব্রিটি যারা তারা করে সেটা। দাদা আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে একটি মেসেজ দিবেন কিভাবে আসলে দাঁতের ক্ষয়রোধ এবং দাঁতের যেসব রোগ সেসব থেকে মুক্তি পাওয়া যাবে এবং সুস্থ থাকা যাবে। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। সো আমাদেরকে প্রিভেন্ট করতে হবে যেন দাঁতের কোনো বড় রোগ না হয়। সেই কারণে আপনাকে প্রচুর পানি পান করতে হবে,
নিয়মিত সঠিকভাবে সঠিক সময়ে সঠিক পেজ দিয়ে দাঁত ব্রাশ করতে হবে, ফ্লস করতে হবে এবং একই সঙ্গে মাউথওয়াশ ব্যবহার করতে হবে এবং ডেফিনেটলি খুবই ভালো পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যেস করতে হবে। তাহলে দেখবেন আপনার দাঁত এবং মুখ আপনাকে সঠিক স্বাস্থ্যের সন্ধান দেবে। দর্শক, দেখতে দেখতে আপনাদের সময় ফুরিয়ে এলো। কালের কণ্ঠ স্বাস্থ্য বিষয়ক আলাপনে আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন ডাক্তার নীতিশ কৃষ্ণ দাস। তিনি আজকে সুন্দর সুন্দর টিপস দিয়েছেন, আমরা সেই টিপস অনুযায়ী চলবো এবং কালের কণ্ঠে ডাক্তার আছেন অনুষ্ঠানে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ডাক্তারের সাথে আলাপন হবে স্বাস্থ্য বিষয়ক নিয়ে।